তাহলে একটু কষ্ট করে এইদিকে বল। এত সিরিয়াল মেয়ে কি সবাই সমান, তাই না? অনলাইনে যারা আছো তারা কি শুনতে পাচ্ছ ভাই? একদিন তো চোখ ছাড়াই কথা বলছি। হ্যাঁ, পুরা পুরা বলা চলে প্রায় 1 বছর। আমি মনে করছিলাম যে মনে হয় চোখে পাওয়ারের জন্য, পরে যে চোখে ছানি এটা আমি বুঝতে পারি। এখন তো মাশাআল্লাহ জি। ওকে, থ্যাংক ইউ। কেমন আছেন? ওকে, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি তোমাদের দোয়ায়। আচ্ছা, আজকে ক্লাসটা একটি ইম্পর্টেন্ট ক্লাস। ও মাশাআল্লাহ, অনলাইনে অনেকগুলো আছে। আচ্ছা, একটু আমরা একটু অনলাইনে যারা আছো তাদেরকে একটু বলি, খাতা কলম নাও, তোমাদের উপস্থিতি বেশি। আজকে ক্লাসটা সিলেবাসে কি আছে কিন্তু, বাট আজকে সকালবেলা একজন শিক্ষার্থী বলছে, স্যার আপনি যেটা লেখাইছেন বোর্ডে সেটা তো আজকে ক্লাস না। আজকে ক্লাস হচ্ছে আঞ্চলিক সংগঠন, এম এ রাইট? কিন্তু পিএসসি সিলেবাসে তো আঞ্চলিক লেখা নাই। তাহলে কি পারবো? কি বুঝাইতে পারছি? আমরা আমরা প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে। আমি আপনাদের একটা জিনিস আমি রিকোয়েস্ট করছি, হার্টফুল রিকোয়েস্ট। সেটা হচ্ছে পিএসসি সিলেবাস আর রিটার্নের সিলেবাসটা প্রিন্ট করে নিব সব সাবজেক্টে। আগে সিলেবাসটা বুঝবো। বাংলাদেশের সবচেয়ে সহজ পরীক্ষা হচ্ছে পিএসসির পরীক্ষা। কি কারণে? সিলেবাস দেওয়া আছে। আর অন্যান্য নন ক্যাটাগরি সিলেবাস নাই। যেমন সাধারণ জ্ঞান প্রাইমারি শিক্ষক নিবন্ধন দেওয়া আছে, সাধারণ জ্ঞান 25, কি আসবে কেউ জানে না। এবং কি এডি পরীক্ষা তো, বাংলাদেশ ব্যাংকে এডি পরীক্ষা এবং সবগুলাতে এরকম। এখন প্রশ্ন হচ্ছে বিসিএস এ দেওয়া আছে সিলেবাসটা। সিলেবাসটা যদি আমরা একটু বুঝি, আর পিলিতে কি আসে রিটার্নে কি আসে, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে বিসিএস এ ইম্পর্টেন্ট কোনটা বাদ দিতে হয়, সবগুলো পড়া যাবে না। কি বুঝাতে পারছি? হ্যাঁ, তত ঘেমে গেছো তাই তো?
হম, ও তো হিজাব পরে আছে, ও তো আরো কষ্ট। হ্যাঁ, ওকে, জানি না। হ্যাঁ, আজকে আমি তো তিনটে শার্ট, দুইটা শার্ট চেঞ্জ করে আসলাম বাসা এটা শেখ হাসিনার অবদান। মেট্রো রেলের কি বুঝাইতে পারছি, মহিলা চলে গেছে ভালো কথা, বাট একটা জিনিস দিয়ে গেছে। মানে আমার পল্লবী এক্সপ্রেসে নেমে আমার বাসায় লাগে 2 মিনিট, আর আসতে 2 মিনিট। জাস্ট ইকোনমিক্যাল পানিশমেন্ট গেল, কি বুঝাইতে পারছি। আর এই শার্টটাও মনে হয় চেঞ্জ হবে ইনশাল্লাহ বাসায় যে। আমরা যে কথা বলতেছি, আমরা একটু সিলেবাসটা কি দেওয়া আছে এটা দেখিয়ে। তার অনলাইনে যারা আছে তারা একটু লেখো, লেখো সিলেবাস। সিলেবাস হচ্ছে 5 নম্বর সিলেবাস। কত নম্বর সিলেবাস? টপিক্সটা কি আছে? টপিক্সটা হচ্ছে এইভাবে দেওয়া আছে। টপিক্সটা যে আন্তর্জাতিক সংগঠন সমূহ, সংগঠন সমূহ সমূহ এবং ওটা এক লাইনে আছে, আমি 2 লাইন করে ফেলছি। বৈশ্বিক, বৈশ্বিক অর্থনৈতিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, প্রতিষ্ঠানাদি। তা আমরা এই সিলেবাসটাকে 2টা ভাগে ভাগ করব, একটা ক আর একটা হচ্ছে খ। কেমন? এটা পিএসসি সিলেবাস। এটার মার্কস হচ্ছে 5 মার্কস। কত মার্কস? এটা মজার ব্যাপার হচ্ছে পিড়িতে কখনোই 5 মার্কস আসেনি। 35তম থেকে 50তম বিসিএস পর্যন্ত সর্বনিম্ন হচ্ছে 6 নম্বরের চেয়ে, আর সর্বোচ্চ 2টা বিসিএস আছে 10। মাঝখানে 7, 8, 9 এরকম বেশি আছে। একটা বিসিএস আছে কত? 6। তার মানে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট না লেস ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট। বাট এটা আবার লিখতে, লিখিত তো এই চ্যাপ্টারটা আছে। কোথায় আছে ভাই? লিখিত, লিখিত এটা। কিন্তু 35তম থেকে 50তম বিসিএস এ এখানে কোশ্চেন হচ্ছে 5 বার। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমি প্রশ্ন বিশ্লেষণ করতেছি যেহেতু আমি আপনাদের রিটার্ন পড়াচ্ছি না। তবে পিলির ওপর যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, এই কনসেপ্টটা ক্লিয়ার দিয়ে ওই 5 ওখানে যদি 10-15 আসে, এটা আমরা কভার করা কি হয়, সম্ভব হয়। আচ্ছা, আমি একটা জিনিস, আমার সামনে কিন্তু এই 25-26 সালের প্রশ্নগুলো আমি কালেক্ট করছি। প্রশ্নগুলো কালেক্ট করছি এইটা এই জন্য, যেমন আজকে আমরা আন্তর্জাতিক সংগঠন বলতে জাতিসংঘ, জাতিপুঞ্জ এগুলো তো আছেই, পাশাপাশি আঞ্চলিক সংগঠনগুলোও আছে। তবে আঞ্চলিক সংগঠনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। মজার ব্যাপার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন একত্রিতকরণ হয়েছে কোন চুক্তির মাধ্যমে? পরীক্ষা কোশ্চেন এরকম ডিপলি আসতেছে। আবার ইউরোপিয়ান ইউনিয়ন কত নং আর্টিকেল অনুযায়ী তারা সবাই উন্নয়নশীল ও উন্নয়নে সমন্বিত হবে, আর্টিকেল আসতেছে। তার মানে এই 200-250 আর্টিকেল মুখস্থ করা সম্ভব? তার মানে আমরা অ্যানালাইসিস করে দেখছি যে 3-4টে আর্টিকেল খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা ডিপলি প্রশ্ন করব এখন, মানে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কিন্তু এটা আলোচনার বিষয় নয়। তবে এখানে আজকে নতুন কে আছো? কেউ আছেন নাকি নতুন? আজকে ফার্স্ট? কোন সাবজেক্ট আপনার? বসি বলেন। কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ জি।
কোথায় কোথা থেকে? খুলনা ইউনিভার্সিটি থেকে। গুড। যেহেতু অ্যাকাউন্টেন্স এর মাস্টার্স এর মানুষ আছে, অতএব একটু হালকা করে বুঝে দিই। বলি খুব বাসায় মানে পানি দিয়েছে, একটু পড়ে যাবে, এই জন্য টাইট করে দিয়েছে। ও থ্যাংক ইউ। না, আজকে ঘাম বেড়াচ্ছে প্রচুর, হ্যাঁ। আবার ডাক্তার বলছে 15 দিন বেড়াইতে নিষেধ। হুম। তো 3 দিন দিয়ে ক্লাস নেওয়া শুরু করছি, তৃতীয় দিন থেকে। আল্লাহ জানে চোখ ঠিক থাকবে কিনা, কিন্তু লোভ সামলাতে পারছি না, মানে আপনাদের পড়ানো, মানে বাসায় থাকলে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘদিন। মানে বসে থাকা পাই না। আচ্ছা, আমরা একটু একটু বৈশ্বিকটা কি, এটা আমি যদিও আমার পুরাতন স্টুডেন্টদের জানাইছি। ইতিহাসটা দুই ধরনের, একটা হলো বিশ্ব ইতিহাস, একটা হলো কি বৈশ্বিক ইতিহাস। বিশ্ব ইতিহাসটা ওয়ার্ল্ড হিস্ট্রি, আর বৈশ্বিকটা হচ্ছে গ্লোবাল হিস্ট্রি। এই বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি এটা বোঝার কি, বোঝার হচ্ছে একটু ক্লিয়ার করে দিই। ব্রিটেন উডস শহরে, ব্রিটেন উডস সম্মেলন হয় 1 থেকে 22 জুলাই কি হলো 1944 সালে। এই কিছু বলবা নাকি তোমরা? আরে এই কিছু বলবা নাকি, কে বলতে চাচ্ছ? নাহলে মিট করে দাও, আমি কিন্তু পরে ক্লাস ধরবো কিন্তু। ওকে। 44 সালে মজার ব্যাপার হচ্ছে, এটা 44টি দেশের, কয়টি দেশের দেশের 730 জন প্রতিনিধি প্রতিনিধি মিটিং করতেছে, খায় দায় আর ক্ষতি করে। মানে এদিকে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, একেবারে জেলে মিটিং হচ্ছে। এন্ড মিটিং হয়ে আমাদের আমেরিকার নাম শুনছো? চেনো তো আমেরিকাকে? হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের নাম শোনো নাই? কিভাবে পরাশক্তিতে রূপান্তর হইলো এটা একটু জানা দরকার না? এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর, আগে কিন্তু এরকম ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পাকাপোক্ত হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওপেন চিপ ছিল। ওপেন চিপ বলা হয় যারা প্রথম আক্রমণ করে, যেটা এক্সিস পাওয়ার বলা হয়, অক্ষ শক্তি, যে আক্রমণকারী। আর যে প্রতিরোধকারী তাকে বলা হয় সেন্ট্রাল পাওয়ার আর মিত্র শক্তি। কি বুঝতে হচ্ছে? মজার ব্যাপার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তি মানে অক্ষ শক্তি হেরে যায়। মিত্র শক্তি কি করে, ওদেরকে ছাড়াই একটা সংগঠন তৈরি করে। কাকে ছাড়া? অক্ষ শক্তি। আচ্ছা, একটা পক্ষ, একটা বিশ্ব একটা পক্ষকে বাদ দিয়ে আর একটা পক্ষ নিয়ে সংগঠন করে, ওটা টিকে টেকে না, যার ফলে টেকে নেই। এবং প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলটা হচ্ছে লিগ অফ নেশন। লিগ অফ নেশনের ব্যর্থতার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে তখন ফ্রান্সের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ফ্রান্স তখন বলে যে ভাই আমার টাকা পয়সা দরকার। জার্মান একদম ধূলিসাৎ, মানে বিল্ডিং ব্রিজ সব ধূলিসাৎ, অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে গেছে। কে? ফ্রান্স। যার ফলে ফ্রান্স আমেরিকাকে বললো আমাকে কিছু টাকা দেন। তাহলে এখন এইভাবে তো টাকা দেওয়া যায় না, আপনি ব্যাংকের মাধ্যমে আমাকে কিছু টাকা দেন। এই জন্য ওয়ার্ল্ড ব্যাংকের, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় এই বৈশ্বিক বলা হয় কেন, এই ব্যাংকটা বৈশ্বিক ভাবে প্রভাবিত করতেছে। কি বুঝে নীতিমালা? তা আমেরিকা বললো ঠিক আছে আমি করব, কিন্তু
এর সদর দপ্তর হইতে হবে আমেরিকার ওয়াশিংটনে। দ্বিতীয়ত এর চিফ যে হবে সে আমেরিকার নাগরিক হবে। তো পরীক্ষায় কোশ্চেন আসে যে বিশ্ব ব্যাংকের কোন দেশের নাগরিক প্রধান, চোখ বন্ধ করি কোন দেশের, আমেরিকার নাগরিক, মার্কিন নাগরিক ছাড়া এটা নয়, হইতেই পারবে না। এখন প্রশ্ন হচ্ছে ব্রিটেনের শহরের এখন প্রথম এই জন্য উদ্যোক্তা বাংলাদেশ ব্যাংকে এডি পরীক্ষায় এসেছে, উদ্যোক্তা দেশকে সবাই মারছে হলো আমেরিকা না ফ্রান্স। প্রথম লোনটা পায় $250 মিলিয়ন, সেটা পায় ফ্রান্স। কি বুঝাইতে পারছে? এখন পশ্চিমা গোষ্ঠীরা মন খারাপ হয়ে গেল, আর এদিকে 5টা পরাশক্তি এরা খেপে গেল যে কিভাবে কি করা যায়। আর ব্রিটেন মানে মার্কিন যুক্তরাজ্য মনে মনে ভাবছে আমার যে উপনিবেশ গুলো আছে এগুলো কিভাবে টিকে থাকা যায়, কারণ ভারতও তার উপনিবেশ ছিল, ঠিক না ঠিক, যে অনেক উপনিবেশ আছে। তখন চিন্তা ভাবনা করলো আমেরিকা তার প্রস্তাব দিল আমাকে 50টা যুদ্ধ জাহাজ দিতে হবে, তা নাহলে ফ্রান্স আমার জায়গাটা দখল করে নিতে পারে। কে দখল করে নিতে পারে? ফ্রান্স। আর ফ্রান্সের সাথে কিন্তু আজকের দ্বন্দ্ব না, আপনারা একটা জিনিস আশ্চর্য হয়ে যাবেন, ভারতবর্ষে 4টা যুদ্ধ হয়েছে, কর্ণাটকের যুদ্ধ, চতুর্থ কর্ণাটকের যুদ্ধ হয়েছে ফরাসিদের সাথে ইংরেজদের 1758 থেকে 62 সালে। এই যুদ্ধে মানে ইংরেজরা কিভাবে ভারতবর্ষে 200 বছর রাজত্ব করলো। 1 নম্বর হচ্ছে পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভ, দ্বিতীয়ত পলাশির যুদ্ধে যখন সিরাজদৌল্লা হেরে যায় তখন সিরাজদৌল্লা নৌপথে বিহারে যাচ্ছে, বিহারে যাওয়ার পথে সে ধরা পড়ে। বিহারে কেন যাচ্ছে? সে ফ্রান্সের সাথে আধুনিক অস্ত্র নিয়ে, ফ্রান্সের সৈন্য নিয়ে যুদ্ধ আবার করবে, কিন্তু তার মাঝখানে ধরা পড়লো। তার মানে পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভ। 2 নম্বর হচ্ছে কর্ণাটকের যুদ্ধ, চতুর্থ কর্ণাটক, ইংরেজ আর ফরাসির মধ্যে 1758 থেকে 62। এরপর অর্থাৎ মীর কাসিম বসলেন, মীর কাসিম যেমন আমাদের তারিখ দিয়া বসতেছে, পেছন দিক দিয়ে একজন বলতেছে এই করো ওই করো, আমেরিকা ইয়ার সাথে যুদ্ধ করো, আমি যা বলি তাই করো, না হলে কিন্তু তুমি চেয়ারে বসে থাকতে পারবে না। এই লোকটা তো ঘুম হচ্ছে না। কোন লোকটা? আমাদের না, মীর কাসিমের মতোই দেশকে ভালোবাসে। এখন তিনি তরুণ প্রজন্মের ছেলেপেলেদের এদের পেছনে তো নাসিরুদ্দিন পার্টির পেছনে তো আমেরিকা আছে ভাই, বুঝতে হবে। তরুণ প্রজন্মের নেতা হলো এখানে পেছনে কি কল, আমার যদি কেউ পেছন থেকে একটা কেউ কলনারি পাওয়ার দেয়, তার পাওয়ার আমি পাওয়ার হবে কিনা। আপনি দেখবেন গ্রামে আমার বাড়ির চাকর আমার চেয়েও বেশি পাওয়ার। কি বুঝাইতে পারছি? পুলিশকে থ্রেট দেয়, ওসি হচ্ছে, ওসি কি জানেন আপনি এই কালকে আপনার ট্রান্সফার হয়ে যায় বান্দরবনে, পুলিশকে ওসি সাহেবকে থ্রেট দেয়। ওসি সাহেবকে আমি এসপি সাহেবকে দিয়ে ওকে আবার এসকে নিয়ে গেছে। তারপর এসপি সাহেবকে বললাম যে ভাই ও একটু মূর্খ মানুষ, কি বলতে পারে, ওনার রাগ তো কন্ট্রোল করতে হবে। আমি ওসি সাহেবকে বললাম যে আপনার কিছুদিন বলতে আপনার ট্রান্সফারটা সত্যিকারে করে ফেলবো, এবং একদম বান্দরবনে ফেলে দিয়ে দিয়েছি। যে একদম হোম মিনিস্টারে গেছি, শফিককে বললাম দোস্ত ও আমার একসঙ্গে পড়াশোনা করছি, ও জয়েন্ট সেক্রেটারি হোম মিনিস্টার, আমার যে এই কাজটা করতে হবে, কেন এখানে আমার প্রেস্টিজ ইস্যু, বুঝতে পারছি এটা কি প্রেস্টিজ ইস্যু। তার মানে আমেরিকা কেন ইসরায়েলের পক্ষে? ইসরায়েলের কোনো ক্ষতি হইলে আমেরিকা অবশ্য আমার নিশ্চ মানে আমার, কি বুঝতে পারছি। আমেরিকা তো অনেক দূরে আছে, ইরান তো পাচ্ছে না। ইরান কি করছে যে তোমার মিত্র যেগুলা যেগুলা তোমার করছে, যেগুলা ঘাঁটি করছে, সেইগুলোকে তোমার গায়ে আক্রমণ এমনিতে কি লেগে যাবে। কি বুঝাইতে পারছে? গ্রামের দুষ্ট মডেল তো ভাই আপনি জানেন না, ওয়ার্ল্ড পলিটিক্স ভিলেজ পলিটিক্স সবচেয়ে ডেঞ্জারাস, দেখো ওদিকে না যায়। তোমাদের এখন এই ব্রিটেন শহরে মিটিং হচ্ছে, এখানে দুইটা, এটা হলো 1 নম্বর হচ্ছে IBRD, এটা আসলে বেসিক্যালি ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকটা IBRD নামে চলে। আর এটা হচ্ছে
আইএমএফ। আইএমএফ গঠিত হলো, এটা কি? আইএমএফ এর কাজ কি? আইএমএফ এর কাজ হচ্ছে এটা লোন দেয় এবং মুদ্রার মান নিয়ন্ত্রণ করে। আমি এখন ভারতে গেছি, আমার 1000 টাকার নোট আমার আজ থেকে 20 বছর আগে আমাকে দিল 430 টাকা, আমার মনটাই খারাপ হয়ে গেল। কি বুঝাইতে পারছি? আমি 10,000 টাকা দিলাম, দিল আমাকে মাত্র 4,300 টাকা। তার মানে এই মুদ্রার মান নিয়ন্ত্রণ করে কে? আইএমএফ। এখন গেলে আমার দিয়ে দেয় 800 850 টাকা। তার মানে ভারতের চেয়ে আমাদের মুদ্রার মানও একটু বাড়ছে। বুঝাইতে পারছি? তো এই মুদ্রা মানটা নিয়ন্ত্রণ করে কে? আইএমএফ। এখানে বললো ব্রিটেন এসো, আমেরিকা বলে তোমরা মন খাবো না, তোমাদের যে প্রধান হবে মহাপরিচালক সে তোমাদের দেশের নাগরিক হবে। আচ্ছা, আমার মতাদর্শ যারা তারা হবে, কিন্তু মনে রাখতে হবে এশিয়া, আফ্রিকা এরা কেউ হতে পারবে না। কারা পারা হতে পারবে? কিন্তু সদর দপ্তরটা আমার বাড়িতে হতে হবে। এই কোথায় হতে হবে? বাড়িতে। আর একটা বলছে বিশ্ব বাণিজ্যকে কন্ট্রোল করতে পারলে তাহলে আমার তো লাভ আছে। আরেকটা প্রতিষ্ঠান হলো WTO, ওয়ার্ল্ড ট্রেড কি অর্গানাইজেশন। মেইন আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এই তিনটা। কেমন? আমরা বেশি ইয়া করব না, আমরা একটু আলোচ্যে চলে যাই। একটু ঘটনাটা এইভাবে লেখো, তাহলে কনসেপ্টটা কি হবে? ক্লিয়ার হবে। না আচ্ছা, আমাদের আজকে আমাদের আলোচনা হচ্ছে আঞ্চলিক, তাই না? এটা ভুলে গেছি তো। আচ্ছা, এটা আমার সিলেবাসটা আলোচনা করলাম, তাই তো? আচ্ছা, আমরা এখন চলে যাই আঞ্চলিক। এডিংটা লেখো, আন্তর্জাতিক, আঞ্চলিক ও বিশেষ সংগঠন। লেখো একটু, আন্তর্জাতিক, আঞ্চলিক, আঞ্চলিক ও বিশেষ সংগঠন। প্রথমে আমি একটু শর্ট সাজেশন দিই। প্রথমে 1 নম্বর পর্ব হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এটা আপনার পড়বেন কোনটা, যেটা ইম্পর্টেন্ট। ইউরোপিয়ান ইউনিয়ন পড়বেন। এরপরে আমরা পড়ব হচ্ছে ন্যাম, ন্যাম পড়ব। এরপরে বিমস্টেক পড়ব। এরপরে আমরা সার্ক পড়ব। এরপরে আমরা আসিয়ান পড়ব। আসিয়ান পর্ব। এরপরে এখন আলোচিত হচ্ছে GCC, গালফ কোঅপারেশন কাউন্সিল, এটা পড়ব। এরপরে আরব লীগ পড়ব। আরব লীগ, এটা একটি ইম্পর্টেন্ট। G77, G8, এরপর হচ্ছে 10 নম্বর হচ্ছে ব্রিক্স। ব্রিক্সটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে 11 নম্বর G20। আমরা এখন যে কটা পাই সে কটা একটু আলোচনা করব, কেমন? প্রথমে
আমরা আলোচনায় চলে যাব ইউরোপিয়ান ইউনিয়ন। লিখি একটু, ইউরোপিয়ান কি ইউনিয়ন। আমি একটু ডিটেলস পাইলে আপনাদের ইয়ে আছে, আপত্তি আছে? জানালাগুলো খুলে দাও। হ্যাঁ, মনে করো রাস্তায় রিক্সা চালাচ্ছি, পেট্রোল, ওটা আমাদের চেয়েও কঠিন কাজ। এই মনে করে তুমি রিক্সা চালাও, আমি যেটা মনে করি, মেন্টালটা সেট আপ করে দিই। হ্যাঁ, আমি সারাদিনে আমার 3টা শার্ট গেছে, মানে ভিজে গেছে। আমার এখানে আরো বাতাস নাই, ওইখানে বাতাসটা ওই দিক দিয়ে উড়ি দিয়ে ওই জায়গায় লাগতেছে। হুম, ইউরোপিয়ান ইউনিয়ন হওয়ার সময় মনে রাখতে হবে, ইউরোপিয়ান ইউনিয়ন স্যার সার্কেল বানান, ও আচ্ছা সার্কেল বানান, আচ্ছা আচ্ছা, সার্কেল বানান কি ঠিক আছে? ও আচ্ছা, তোমার বাংলায় সার্কেল লেখো, জি স্যার, ওকে ঠিক আছে, আমি খেয়াল করি। আচ্ছা ওকে, ঠিক আছে। আমরা এখন আলোচনায় চলে যাই। ইউরোপিয়ান ইউনিয়ন খুবই সুন্দর, ইম্পর্টেন্ট। কোনটা ভাই? ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন যে হয়ে গেছে কিছু চুক্তির মাধ্যমে। প্রথম চুক্তিটা কি ছিল এটা খেয়াল রাখতে হবে। আমরা একটু হিডিংটা লিখি এইভাবে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান চুক্তি ও আর্টিকেল সমূহ, আর্টিকেল সমূহ, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রধান চুক্তিটা কি? এটা হচ্ছে প্যারিস চুক্তি, 1 নম্বর প্যারিস চুক্তি। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এটা নতুন আছেন যে, সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। টিটি, TREATY, টিটি অফ প্যারিস, প্যারিস, এটা হচ্ছে 1951। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশ সব জায়গায় চুক্তি, এগ্রিমেন্ট একটা চুক্তি, লেটার অফ ইন্টেন্ট একটা চুক্তি, MOU একটা চুক্তি, বাংলা ভাষায় সমঝোতা চুক্তি, কি বুঝাইতে পারছি, ইচ্ছাপত্র চুক্তি, এরপর ডিড একটা চুক্তি, এগ্রিমেন্ট একটা চুক্তি, কনভেনশন একটা চুক্তি, প্যাট একটা চুক্তি, এই সবগুলোই চুক্তি। বাংলা ভাষায় কি চুক্তি, তো টিটি একটা চুক্তি। মজার ব্যাপার হচ্ছে ইংলিশ টার্মে পড়বেন, টিটিটা পড়বেন কেন? টিটিটা এমন একটা চুক্তি, এই চুক্তিকে যদি ভাইলেট করে কোন সরকার, তাহলে ওই না মানলে তাহলে আন্তর্জাতিক আদালতে দণ্ড হইতে পারে, এক। দ্বিতীয়ত অর্থনৈতিক পানিশমেন্ট দিতে হইতে পারে। তার মানে দুইটা চুক্তি। যেমন বাংলাদেশ সরকারের সাথে ভারতের সরকার 2013 সালে, টিটি আবার দুই ধরনের, এটা আমরা অন্য সময় পড়াবো যে চুক্তিগুলা। টিটি আবার দুই ধরনের, একটা এক্সট্রাডিশন, যেটা অপরাধ প্রত্যাবর্তন চুক্তি 2013 সালে ভারতের সাথে বাংলাদেশের হয়েছে। যদি কোনো অপরাধী এখানে থাকে চেঞ্জ করতে হবে, তাহলে এটা টিটি। তারপর থাইল্যান্ডের সাথে 2008 সালে হয়েছে। তার মানে আমাদের বুঝতে হবে এই চুক্তিগুলো এমন অ্যাকশন, এই চুক্তিতে যে সিগনেচার করবে তাকে মানে ভাইলেট করার কোনো উপায় নেই। এবং কেউ যদি বাড়িতে চায়, পরে এটা আইন আসছে, সেটা পরে জানি। একটা লেখো একটু, উদ্দেশ্য কি এই এই চুক্তির উদ্দেশ্য?
হ্যাঁ, উদ্দেশ্য, আমরা উদ্দেশ্যটা লিখি আগে। দেখো, ইউরোপীয় কয়লা ও ইস্পাত কমিউনিটি, ইউরোপিয়ান কয়লা ও ইস্পাত কমিউনিটি প্রতিষ্ঠা করা। না, এই তুমি যেটা প্যারিস চুক্তি বলছো, ওয়ার্ল্ড টেম্পারেচার 1 এটা আলাদা চুক্তি। ওটা প্যারিসে তো অনেক চুক্তি হয়, সবগুলো প্যারিস চুক্তি না। এই চুক্তিটা ট্রিটি অফ প্যারিস 1951, এটা মনে রাখতে হবে, সালটা মনে রাখতে হবে 1951। কি বুঝাইতে পারছি? তার এর উদ্দেশ্যটা, আচ্ছা, ও যেহেতু একটা জিনিস লেখছে, প্যারিস চুক্তি অনেক করেছে, এই জন্য মূল বিষয় ও আচ্ছা, এটা ওখানে একটু চালাকি করে এটা লেখো, ইসিএসসি, ইসিএসসি। হ্যাঁ, মানে ওখানে নাম হয়ে যায় ইজ ইউরোপিয়ান কয়েল স্টিল কমিউনিটি, ইউরোপিয়ান কয়েল স্টিল কমিউনিটি। মানে হুট করে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন হয়নি, মানে প্রথমে 6টা দেশ, আমরা 6জন দেশ, এইটা আমরা স্টিল আর কয়েল গুলো এটা ঠিক করার জন্য একটা ব্যবসা বাণিজ্য প্রথমে হুট করে ইউরোপিয়ান হয়নি। মানে এগুলো কেন প্রশ্ন, আমি অ্যানালাইসিস করে দেখলাম যে কেন বেসিক কোশ্চেন গুলো আসতেছে, আমার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ডাইরেক্ট প্রশ্ন আসতেছে না। কি বুঝাইতে পারছি? তাহলে প্রতিষ্ঠাকালীন যেমন একটা প্রশ্ন আছে যে ইউরোপিয়ান ইউনিয়নে ভাইবে ওঠে ধরছে যে 12টা পতাকা কেন, 12টা পতাকা মানে 12টা স্টার ছিল কেন পতাকায়। তার মানে এই জিনিসটা জানলে তাহলে কনসেপ্টটা কি হবে, ক্লিয়ার হবে। এখন এরপর লেখো মূল বিষয়, লিখে লেখো মূল বিষয়। মূল বিষয়, মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে, দেখো 6টি দেশ, 6টি দেশ, 6টি দেশ ব্র্যাকেটে লেখো, দেশ 6টির নাম। 6টি দেশ লেখো, জার্মানি, জার্মানি, ফ্রান্স, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং লুক্সেমবার্গ, সরি, জার্মানি মানে পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি না, এটা একটু এটা ইয়া করো আবার, তখন তো 2 জার্মানি একত্রিত হয়নি। কি বুঝতে পারছি? এটা একটু মারাত্মক ভুল। পূর্ব জার্মানিতে এটা তো পুঁজিবাদ দিয়ে করা হচ্ছে। কি বাদ? পুঁজিবাদ। আর পূর্ব জার্মানিতে সমাজতন্ত্র। দেখো মারাত্মক ভুল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং কি লুক্সেমবার্গ। হ্যাঁ, লেখো লুক্সেমবার্গ ইউরোপিয়ান কয়েল অ্যান্ড স্টিল কমিউনিটি, ইউরোপিয়ান কয়েল অ্যান্ড স্টিল কমিউনিটি গঠন করে। স্টিল কমিউনিটি গঠন করে, ইউরোপিয়ান কয়েল অ্যান্ড স্টিল কমিউনিটি গঠন করে। এটা বলে যে ভাই, আমাদের এই 6টা দেশ ওরা চিন্তা ভাবনা করলো যে আমাদের 6টা দেশের অর্থনৈতিক উন্নয়নটা একত্রিতকরণ করব। মানে আমরা 6টা দেশে যা করব 6টা দেশের মধ্যে থাকবে, এটা মেইন। এরপর 2 নম্বরটা লেখো, এটা 1 নম্বর গেল। 2 নম্বর লেখো, ইউরোপীয় ইউনিয়নের একত্রিতকরণের সূচনা এখান থেকে। ইউরোপিয়ান ইউনিয়নের একত্রিতকরণের সূচনা এখান থেকে। ইউরোপিয়ান ইউনিয়নের একত্রিতকরণের সূচনা এখান থেকে। সূচনা এখান থেকে, এই যে এই চুক্তির মাধ্যমে, ট্রিটি অফ প্যারিস। আচ্ছা, এটা দেখো, ইউরোপিয়ান ইউনিয়নের সূচনা কোন চুক্তির মাধ্যমে?
ট্রিটি অফ প্যারিস 1951, বা এটাও হইতে পারে, এটা এই সংগঠনটা করার মাধ্যমে, কি বুঝাইতে পারছে? দুইটা চুক্তির মাধ্যমে হতে পারে, বা ইসিএসসির মাধ্যমে। কেমন? আচ্ছা, এত কঠিন প্রশ্ন আসলে কেউ পাবে? এই কঠিন প্রশ্ন আসি বসে আছে। চিনলাম কাটার, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি এগুলো আগে এত ডিপলি পড়াইতাম না। ইউরোপিয়ান সদস্য, এই এখন তো দেখি আর্টিকেল পর্যন্ত পড়াইতে হচ্ছে। আচ্ছা, এটা গেল। 2 নম্বর, এটা আমরা প্যারিস চুক্তি, শোনো, এটা খুবই ইম্পর্টেন্ট। ইউরোপিয়ান ইউনিয়নও পড়া হয়, প্যারিস চুক্তিও পড়া হয়ে গেল। তাহলে এখন যদি কোশ্চেন আসে ইউরোপিয়ান ইউনিয়নের সূচনাটা কোন চুক্তির মাধ্যমে, ওকে। এরপর 2 নম্বর হচ্ছে ট্রিটি অফ রোম, মানে রোম চুক্তি। এটা সরি, রোম চুক্তি ইংরেজিতে লিখবা ট্রিটি অফ রোম, অফ ট্রিটি অফ রোম। এটা হচ্ছে সালটা একটু ইম্পর্টেন্ট, 1951, সরি 1957। আচ্ছা, এই চুক্তিটা কবে হয়? আমি 1951 এটা দিলাম। এই চুক্তিটা হচ্ছে 25 মার্চ 1957। 25 মার্চ 1957 এটা পরীক্ষা এসেছিল। এই চুক্তির মাধ্যমে দেখো, আমি আগে কি ছিল ভাই, ইসিএসসি, এটা হয়ে যায় এই চুক্তির মাধ্যমে। ট্রিটি অফ রোম এই চুক্তির মাধ্যমে ইইসি হয়, ইইসি গঠন হয়। ইইসি মানে কি? ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, লিখে রাখো, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। দেখো, আস্তে আস্তে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন দিকে যাচ্ছে, কি বুঝাইতে পারছি? হ্যাঁ, ইকোনমিক কমিউনিটি। আচ্ছা, আমরা এখানে কয়টা দেশ ছিল ভাই? 6টা দেশ। এই 6টা দেশ এইখানে চলে যায়, কয়টা দেশ? 6টা দেশ এখানে চলে যায়, এটা ইকোনমিক ইসি গঠনে। কয়টা দেশ যায়? 6টা দেশ। এরপরে এখানে তো কয়টা দেশ ভাই? এটা 6টা দেশ। এরপরে 1973 সালে, লেখা একটু, 1973 সালে একটু ক্লিয়ার করে দিই রোম চুক্তিটা। 1973 সালে ব্রিটেন, আয়ারল্যান্ড, ডেনমার্ক, ব্রিটেন প্লাস আয়ারল্যান্ড প্লাস ডেনমার্ক যুক্ত হয় কোথায় ভাই? এসি তে। তাহলে কয়টা হলো? 6 আর 3 9। এরপর হচ্ছে 1981 সালে গ্রিস হয়, 1981 সালে গ্রিস যুক্ত হয়। এরপরে হচ্ছে 1983 সালে, 1983 সালে স্পেন, স্পেনকে চিনতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, আমেরিকা ইসরায়েল মাথা খারাপ হয়েছে, মরক্কোকে লাগা দিয়েছে। মুসলিম কান্ট্রি এত খারাপ, কি বুঝাইতে পারছি? আর এদিকে আজারবাইজানকে লাগিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে। যাকে ওদিকে না যাই, স্পেন এবং পর্তুগাল, পর্তুগাল এখন এটা যোগ হয়ে গেলে
এই স্পেন পর্তুগাল যোগ হয়ে গেলে এখানে ইইসিতে মোট সদস্য হয়, মোট সদস্য হচ্ছে 12টি। কয়টি ভাই? 12টি। এখানে একটা জিনিস ক্লিয়ার করি, এই রোম চুক্তিটা, তার মানে এই রোম চুক্তির মাধ্যমে কি গঠিত হলো ভাই? ইসি। তার মানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই ইসিটাই আবার মেস্ট্রিট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়। কিরকম গঠিত হয়? তাহলে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ হচ্ছে 28, পরে 31 জানুয়ারিতে বের হয়ে যায় কি বলে ব্রিটেন, হয়ে গেলে বর্তমান 27। কিন্তু আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের পতাকায় 12টা স্টার চিহ্ন। তাহলে এখন কেন? প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টা, এই জন্য স্টার পতাকা আছে না, 12টা কি আছে? স্টার আছে। এই স্টারটা কেন? 12টা দেশ। আর ভুল হবে, প্রতিষ্ঠাকালীন ছিল 12টা, মেস্ট্রিট চুক্তি করে 12টা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি আসতেছি একটু পর পর। আমি সকালবেলায় একটু বেশি ডিপলি পড়াইতে যাই, বলে স্যার এত ডিপলি পড়াইলে মাথা গরম হয়ে যাচ্ছে, আর্টিকেল আর্টিকেল, কিন্তু পরীক্ষা কোশ্চেন যাচ্ছে, আমি করার কিছু নেই, ভাষা ভাষা পড়া যাবে না। আপনি এখানে কিসের জন্য আসছেন বারবার? আমি একটা সংগঠন, খুবই ইম্পর্টেন্ট সংগঠন, আর এটা গল্প বলি নেই, একটু বলি তাহলে। বিশ্বের ইউরোপিয়ান ইউনিয়ন সব আমেরিকাকে দখল করেছিল, ঠিক না ঠিক? 12টা যে 13টা উপনিবেশ, যেটা ব্রিটিশ উপনিবেশ ছিল, মাঝখানটা ফ্রান্সের ছিল। ফ্রান্সকে তো কিনে নিয়েছে যে অল্প টাকায়, মানে ভয়ে পালিয়ে গেছে যে ফ্রান্স। এরপর হচ্ছে ভারতবর্ষটা পুরা ব্রিটিশের অধীনে ছিল। আবার দক্ষিণ পূর্ব এশিয়াটা ফ্রান্সের অধীনে ছিল। থাইল্যান্ডটা বললো ভাই একটা কাজ কর, থাইল্যান্ডটা আমি ফাঁকা রাখি। এগুলো কেন থাইল্যান্ডটা ফাঁকা রাখি? যে তুমি আর আমার সাথে যেন দ্বন্দ্ব না হয়, যে ওইটা সীমানা হিসেবে থাক, ওই হিসেবে মুক্ত। থাইল্যান্ড কিন্তু ওর নিজস্ব কৃতিত্ব নাই যে এটা মুক্ত, তার মানে ইচ্ছা করলে দুইজনে দখল করতে পারতো, দখল করে সীমানা নিয়ে মাঝখানে তুই এদিকে থাক আর আমি এদিকে থাকি, মানে তুই তো, আমরা এখানে তো থাকার জন্য আসিনি, আমরা কি করতে চাচ্ছি? ব্যবসা বাণিজ্য লুটপাট করে নিয়ে চলে যাবো। আমরা যেখানে থাকার জন্য আছি সেখানে আছি। কোথায়? না না, আমেরিকায়। ওখানে তো থাকার জন্য গেছে, ওখানে বিয়ে শাদী করছে, ওখানে সবগুলো ওখানে আছে। কি বুঝে? আমাদের, আপনার কি ব্রিটিশের মতো আছেন কেউ? আমার ফ্যামিলিতে আছে, রানী এলিজাবেথের ফ্যামিলিকে জোরকে দিয়ে বিয়ে করছে, তুলে নিয়ে যায়, জমিদারি ছিল। এবং ওই দাদার ওই ওই গোষ্ঠীরা সবাই ব্রিটিশের মতো চুল ইয়া টিয়া। একদিন রাত্রে আসবো, এখানে এয়ারপোর্টে চাকরি করে। কি বুঝতে পারছি? তার চাল চলন লম্বা চৌড়া। হ্যাঁ, মেয়েগুলো বিয়ে হয়েছে ভালো ভালো জায়গায়, চেহারা সুন্দর, কিন্তু চুলগুলা মানে ব্রাউন, আর চোখগুলা ঘোলা। আচ্ছা, রোম চুক্তির, এটা খুবই ইম্পর্টেন্ট। রোম চুক্তির মাধ্যমে দুটি গঠন হয়, দুটি। একটা হচ্ছে কি এসি, কি চুক্তির মাধ্যমে? এসি। আর একটা হচ্ছে, লেখো একটু, প্রতিষ্ঠা হয়। আর একটা হচ্ছে ইউরোপিয়ান পরমাণু শক্তি কমিউনিটি, এলো। দুইটা হয়, একটা এসি আর একটা হচ্ছে ইউরোপিয়ান পরমাণু শক্তি কমিউনিটি। ইউরোপিয়ান পরমাণু শক্তি কমিউনিটি মানে যেটা ইউরা অ্যাটম যেটা বলা হয়, ইউরোপীয় শক্তি কমিউনিটি। শক্তি কি কমিউনিটি, এটা একটা এক। তাহলে একটা হলো ইসি, আর রোম চুক্তির মাধ্যমে কয়টি গঠন? দুইটি। একটা হচ্ছে ইইউ অ্যাটম, তাই না? ইউ অ্যাটম।
ইডিফেন ইন্ডিয়াম অ্যাটম মানে পরমাণু শক্তি, এটা দুইটা করে। এখানে মূল আর্টিকেল লেখো, রোম চুক্তির মূল আর্টিকেল, এটা পড়াইতাম না। আর্টিকেল হচ্ছে 2, আর্টিকেল 2, দুইটা লেখো একটু। আর্টিকেল 2 কি লেখা আছে? অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বিত উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বিত উন্নয়ন। 2, অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বিত উন্নয়ন মানে আমরা যা করব সব সাথে, তোমার দেশ উন্নত হবে তা না, সব হবে। আমাদের আমাদের যেমন আমাদের চুক্তি করা হয়েছে যে ভারতের গাড়ি যে কোনো ভাবে আমাদের দেশ ঢুকবে, সার্কভুক্ত দেশগুলো, পাকিস্তানে গাড়ি ঢুকবে। মা আয় খোদা, ওরা সিআই এজেন্ট, এ হচ্ছে রয়্যাল এজেন্ট, ও হচ্ছে বাংলাদেশের জঙ্গি, আবার এটা ঢুকে দেয় না। আবার ওদের পণ্যটা ঢুকতেছে ভালো কথা, আমাদের পণ্য ঢুকলে বাংলাদেশি পণ্য ঢোকে না, আর ওদের পণ্য বাংলাদেশ কি হচ্ছে সয়লাভ হয়ে যাচ্ছে। এটা হলো আর্টিকেল 3। আর্টিকেল 3 দেওয়া হচ্ছে কি, পণ্য, আর্টিকেল 3 পণ্য, ব্যক্তি, সেবা ও মূলধনের মুক্ত চলাচলের মাধ্যমে একটি কমন মার্কেট গঠন করা, ভাই আমরা 6 জন আছি, এই 12 জন আছি, 12 জন টাকা দিব, তোমার দেশে আমার এখানে ঢুকবে, আমার প্রোডাক্ট তোমার, আমি তোমার ওখানে যাব, তোমার মেধাবী লোক এখানে আসবে, আমার পণ্য যাবে, তোমার পণ্য আসবে বিনা শুল্কে। কি শুল্কে? আমাদের কোয়ালিটির উপর ডিপেন্ড করবো, কেমন? হ্যাঁ। এরপর আর্টিকেল মানে অনেকগুলো আর্টিকেল, আমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা এই দুটো কিন্তু পরীক্ষা এসেছিল, কি বুঝাইতে পারছি? 3 নম্বর হচ্ছে 189, 189, 189। আচ্ছা, এইগুলো করতে গেলে আইন করতে হবে কিনা সব দেশের, এই জন্য লেখা হচ্ছে রেগুলেশন, কমা হচ্ছে ডিরেক্টিভ, ও ডিসিশন, ডিরেক্টিভ ও ডিসিশন, রেগুলেশন, ডিরেক্টিভ ও ডিসিশন। দেখো এই তিন ধরনের আইনগত পদক্ষেপ নির্ধারণ করে। তার মানে সহজে কিন্তু এটা হয় নাই, বুঝাইতে পারছি? এখন পরীক্ষা আসার মতো আসলে এই 3টে আর্টিকেল আছে। যেমন ন্যাটোর 5 নম্বর আর্টিকেল পরীক্ষা আসছিল বিসিএস এ, যে কোন দেশ যদি আক্রমণ করে তাহলে সকল দেশের আক্রমণের সমান অভয়। এই জন্য ন্যাটো সদস্য হইতে চাচ্ছে কে? ইউক্রেন। যদি ইউক্রেন ন্যাটো সদস্য হয় তাহলে ন্যাটোকে আক্রমণ করে সকল আক্রমণ সমান, তখন পালে যাবে। কি বুঝাইতে পারছে? এই জন্য আমাদের এখন বিশেষ পরীক্ষা আর্টিকেল গুলা আসতেছে। তাহলে এখন ডিপলি কোশ্চেন আসলে আমার পড়া কিছু আছে ভাই, তাহলে আমার পড়তে হবে কিনা? তোমাদের পড়াগুলো আমরা পড়েই দিচ্ছি, রেডি করে দিচ্ছি, খালি কষ্ট করে একটু খাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের বাবা মারা করকরা ভাত খাইছো তোমরা ভাই? করকরা ভাত ঠান্ডা, সকালবেলায় শীতকাল, উত্তরবঙ্গের শীত তো বুঝতে পারছেন। ক্লাস 7 এর ছাত্র, মাকে বললাম মা
এটি খাওয়া গেলে করকরা ভাত, শোল মাছের ঝোল। শোল মাছের কি জানেন, থমথমা ঝোল, আহ সে কি স্বাদ! এখন মা খেতে দিল, আমরা খাই নাই, এখন ওটার জন্য এখন শোল মাছ কিনি, স্বাদ নাই। চাষের ওই শোল মাছের স্বাদ আর এইটা শোল একে পার্থক্য। একটু কথা বলি, এটা মা এসে পরে প্রাইভেট টেবেট পড়িয়ে এসে 11টার সময় আসি, বলে মা খাইতে দাও, বলে যে এটা আছে করকরা ভাত, খেয়ে নিয়ে। হাই খোদা, খেয়ে নিলাম। আর এখনকার বাচ্চাদের নসিলা, মিওনেস ধরে ধরে মারা ধরে, খাও বাবা, কেনা নসিলা দাও, মিওনেস দাও, আরো কত কি নাম জানি না, ওরা খাইতে আমি দেখি। আমার আপনাদের অবস্থা হয়েছে এইরকম। আগেকার শিক্ষার্থীরা ঘাম বেড়ে যেত, পড়তো। আমি আব্দুল হাই 33তম বিসিএস 32তম হার্ট অ্যাটাক করে পড়ে গেছি ক্লাসেই, তাও ক্লাস ছাড়িনি। কি বুঝাইতে পারছি? ওরাও ঘামে, ইয়া নাই, লোডশেডিং, ঘামে এইরকম বেড়ে গেছে। আর আমরা এসি দিয়েও ক্লাস, মনোযোগ বসে না, মনটা হচ্ছে অন্য জায়গায়, দেহটা এখানে। বুঝাইতে পারছি কে ঠিক না? ঠিক। আচ্ছা, একক ইউরোপিয়ান ইউনিয়ন কোন চুক্তির মাধ্যমে হইলো? সবাই এক হয়ে গেল, ঠিক না? এটা একটা সিঙ্গেল ইউরোপিয়ান অ্যাক্ট আইন করছে, লেখো। এটা হচ্ছে 3 নম্বর, একক ইউরোপিয়ান ইউনিয়ন। একক, যে এটাও আইন একটা, একক ইউরোপীয় আইন। এটাকে লেখো সিঙ্গেল ইউরোপিয়ান অ্যাক্ট। ইউরোপিয়ান অ্যাক্ট, ACT। এটা হচ্ছে 1986। এই আইনের উদ্দেশ্যটা কি, লেখো একটু। উদ্দেশ্য হচ্ছে 1992 সালের মধ্যে, উদ্দেশ্য লেখো, উদ্দেশ্য 1992 সালের মধ্যে একক বাজার প্রতিষ্ঠা করা। এই আইনটার উদ্দেশ্য হচ্ছে 1992 সালের মধ্যে একক বাজার প্রতিষ্ঠা করা। একক বাজার কিভাবে ভাই প্রতিষ্ঠা করা? মূল বিষয় কি ছিল? মূল বিষয় ছিল QMV প্রবর্তন। অর্থাৎ কোয়ালিফাইড মেজরিটি ভোটিং, লিখে রাখো, কোয়ালিফাইড মেজরিটি ভোটিং প্রবর্তন করা। কোয়ালিফাইড মেজরিটি ভোটিং প্রবর্তন করা। মেজরিটি ভোটিং, QMV প্রবর্তন এক। এটা একটা। আর একটা হচ্ছে, লেখো একটু, ইউরোপীয় সদস্যদের ক্ষমতা বৃদ্ধি। আর একটা, হ্যাঁ, মূল বিষয় ইউরোপীয় সদস্যদের ক্ষমতা বৃদ্ধি, কমা সদস্যদের ক্ষমতা বৃদ্ধি, কমা অর্থনৈতিক ও সামাজিক সংস্কৃতি, দেখছো একটা জিনিস খেয়াল করছো, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সহজে ট্রাম্পের কথা নাক গলাচ্ছে না, বলে ভাই চুপ। সদস্যরা বলছে না, ওর কথা মাথা নাসা যাবে না। আবার মেসি মাইন্ড করছে ওই যে ডেনমার্কে গ্রিনল্যান্ডটা 500 বছর ধরে আছে, তার সরি 800 বছর ধরে আছে গ্রিনল্যান্ডে। ওই দিনে আর হুট করে বলে এটা আমার, এটা চীন নাহলে রাশিয়া দখল করবে, এটা আমার দরকার আছে। ওকে বসতে দিছে ঘাঁটি,
যেমন আমরা ঘাঁটি দিছি, বসবে কিছুদিনের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দিছি। কাকে দিছি? জি, দিস ইজ ট্রু। আমার কথা কেউ বিশ্বাস করে না। আমি সেই 5 আগস্ট থেকে বলতেই আছি, চলে গিয়েছে। এই জন্য ডক্টর ইউনিস আসছে, হ্যাঁ, তার প্রমাণটা একটু একটু পড়ছে। 2 বছর আগে বলছি, এখন বলছে স্যার আপনার কথা ঠিক। মনে হয় তারেক জিয়াও দিয়েছে, মানে দেওয়া ছাড়া উপায় নেই। কোথায় স্যার ইদানিং আগেকার জমানার মতো হয়ে গেছে, কারেন্ট থাকে না। আচ্ছা এটা চুপ। হম, এটা এটা এর বেশি কথা বলা যাবে না। হ্যাঁ, ওটা চুপ। ওটা বলা যাবে না। হ্যাঁ, আমার বাসায় 1 মাসে গেছে 6,000, কখনো যায় না। কারেন্ট বিল কখনো যায় না। হুম, আমার জন্য খবর হয়ে গেছে। আমি 3,000-এর, আমি এত কৃপণ মানুষ, লাইট অযথা জ্বালাই না। তাই এখন এখন জুন মাসের পর কি হচ্ছে? আরে আগেরটা বাদ দাও, এখন ওর কথা ঠিক আছে। এরপর লেখো, অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতি এবং পরিবেশ সুরক্ষা সংযোজন। পরিবেশ সুরক্ষা সংযোজন। তার মানে আচ্ছা, হুট করে কি ইউরোপিয়ান ইউনিয়ন হলো? এখন একটা আসল জায়গায় খেলা, আমরা বেসিক গুলো পড়ে ফেললাম। এখন পরীক্ষা আসতে পারে কোন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন হলো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে মেস্ট্রিট ট্রিটি। দেখো মেস্ট্রিট ট্রিটি, মেস্ট্রিট, মেস্ট্রিট চুক্তি। এটা চুক্তি মানে কি? এটা ট্রিটি, এটা মনে রাখবা। মেস্ট্রিট ট্রিটি, এটা হচ্ছে, লেখো, 1992 সালের 1992 সালের 7 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি ইসি ভুক্ত 12টি দেশ, ইসি ভুক্ত, হ্যাঁ, ইসি ভুক্ত 12টি দেশ। মেস্ট্রিটটা কোথায় ভাই? মেস্ট্রিটটা কোথায়? মেস্ট্রিট শহরটা কোথায়? যেই শহরে চুক্তি হয় সেই শহরের নাম অনুসারে চুক্তিটার নাম হয়। প্যারিস চুক্তি কেন বলা হয়? প্যারিসে হয়। ভার্সাই চুক্তি বা কেন বলা হয়? ভার্সাই, প্যারিসের ভার্সাই। কি বুঝে যাচ্ছে? তাহলে সেরকম এটা হল্যান্ডের মেস্ট্রিটে, লেখো, হল্যান্ডের মেস্ট্রিটে সম্মেলনে মিলিত হয়। হল্যান্ডের মেস্ট্রিটে, হল্যান্ডের মেস্ট্রিটে সম্মেলন মিলিত হয়। 12টি দেশ হল্যান্ডের মেস্ট্রিটে মেস্ট্রিটে, হ্যাঁ, মেস্ট্রিটে সম্মেলন মিলিত হয়। এই সম্মেলনের মাধ্যমে, ও নেদারল্যান্ডস হবে, হল্যান্ড নেদারল্যান্ডস ওইটা নাকি? হ্যাঁ, হ্যাঁ, তখন হল্যান্ড ছিল, পরে নেদারল্যান্ড হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এরপর লেখো, এই সম্মেলনের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠনের চুক্তি স্বাক্ষর হয়। ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি, ইউরোপিয়ান ইউনিয়ন গঠনের চুক্তি স্বাক্ষর হয়। ইউরোপিয়ান ইউনিয়ন গঠনের চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি মোতাবেক সদস্য দেশগুলো অনুমোদনের পর, সদস্য দেশগুলো অনুমোদনের পর
1 নভেম্বর 1993 সালে অনুমোদনের পর 1 নভেম্বর 1993 সালে ইউরোপিয়ান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইউরোপিয়ান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করে বলি, একটু মজার ব্যাপার হচ্ছে এটা কনফিউশন দূর করার যেমন জাতিসংঘে আমরা পড়েছি 15 অক্টোবরে পোল্যান্ড করে চুক্তি করে, তার আগে 50টা দেশ করে। পোল্যান্ড কেন পরে করে এটা ভাবে ওটা ধরে বলবেন স্যার ওই সময় তার নির্বাচন চলছিল, সরকার গঠন করার পরে ওই দেশগুলো কর্তৃক তাদের নিজের দেশের আইন পরিষদে অনুমোদন করতে হবে। অনুমোদন না করলে এই চুক্তিটা স্বাক্ষর হবে না। এই জন্য এই 24 অক্টোবরের মধ্যে ওই দেশগুলো কি করছে, তাদের নিজের দেশে অনুমোদন করছে আইন পরিষদে। এই জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতিসংঘ 24 অক্টোবর। ক্লিয়ার? ঠিক এইরকম 1992 সালের 7 ফেব্রুয়ারি এটা ইউরোপিয়ান ইউনিয়ন গঠনের জন্য মানে চুক্তি করে স্বাক্ষর করে, কিন্তু তাদের ওই দেশগুলো তাদের দেশের অনুমোদনের পর, আইন পরিষদের অনুমোদনের পর, এরপর আনুষ্ঠানিকভাবে 1 নভেম্বর 1993 সালে ইউরোপিয়ান ইউনিয়ন কার্যক্রম শুরু করে। কি বুঝাইতে পারছি? এমন বলবে স্যার ওখানেও শুরু করলো এখানেও শুরু করলো, এটা চুক্তি করলো, আনুষ্ঠানিকভাবে কি হবে, যাত্রা শুরু। আমার আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, নাকি বুঝে গেছে? হ্যাঁ, তাহলে এখন তাহলে এখানে প্রতিষ্ঠাতা সদস্য কতজন? তাহলে এই প্রতিষ্ঠাতা সদস্য সদস্য হচ্ছে 12টি, তাই না? 12টি। এখন এরপরে 1995 সালে 1995 সালে হয়েছে হলো 3টি। এরপরে হচ্ছে 2004 সালে হয়েছে 10টি। এরপর হচ্ছে 2007 সালে হয়েছে 2টি। এরপর হচ্ছে 2013 সালে হচ্ছে 1টি। তাহলে মোট হচ্ছে 28টি। কিন্তু একটা নোট লেখো ভাই, একটা নোট লেখো, নিচে নোট লেখো, সেটা হচ্ছে 31 জানুয়ারি 2020। 31 জানুয়ারি 2020 ব্রিটেন আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার পর, দেখছো ভাই, বেরিয়ে যাওয়ার পর বর্তমান সদস্য দাঁড়ায় 27। তাহলে বর্তমান সদস্য কয়টি? 27। এখন ইউরোপিয়ান ইউনিয়ন হওয়ার পরে এখন বলবেন স্যার আপনি তো বললেন স্যার কেউ বাড়িতে পাবে না, বার হলো কিভাবে? বার হওয়ার চুক্তিটার নাম কি? এই ভাই
আমি বার হয়ে গেলাম, ব্রিটেন বার হয়ে গেল। বার হওয়ার চুক্তিটার নাম কি? কোন চুক্তির মাধ্যমে ব্রিটেন বের হয়ে গেল? ব্রেক্সিট। ব্রিটেন এক্সিট, ব্রিটেন বের হয়ে গেল। ঠিক বুঝতে পারছি। ব্রেক্সিট আসলে কিছু না, ব্রিটেন এক্সিট মানে ব্রিটেন বার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। এরপরে ইউরোপিয়ান ইউনিয়ন হওয়ার পরে ট্রিটি অফ লেখো আমস্টারডাম চুক্তি। আমস্টারডাম চুক্তি। আস্তে আস্তে আসতেছি, ওয়েট করো। ইয়েস, দেখাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে আসতেছি। স্টারডাম কি? তাহলে লেখো টিটি, এটা কিন্তু চুক্তি মানে কি? টিটি, টিটি অফ স্টারডাম। এটা হচ্ছে 1997 সালটা একটু মনে রাখতে হবে, 1997। আমরা চুক্তিটার মূল বিষয় বেশি জানবো। এগুলো কিন্তু ডেট জানার দরকার নেই, যেটা ডেট জানার দরকার সেটা ডেট দিছি। এটা মূল বিষয়টা জানবো। কেন এই ডাকাত গুলো একখানে হইলো, মানে এক হওয়ার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে চুক্তি, টিটিটা। টিটি এমন একটা চুক্তি, কেউ যদি ভাইলেট করে তার আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে, দণ্ড হবে। আবার ইকোনমিক্যাল কি থাকবে? পানিশমেন্ট থাকবে। এক, এই চুক্তিটা কি অনেস্টারটা? এই চুক্তিটা লেখো একটু, দেখো 1 নম্বর লেখো ফ্রিডম। ফ্রিডম, কমা, সিকিউরিটি, সিকিউরিটি এন্ড জাস্টিস, এর এলাকা শক্তিশালীকরণ, এর এলাকা শক্তিশালীকরণ। ফ্রিডম মানে হাফ প্যান্ট পরিয়ে যাইতে পারবে, মেয়েরা ঘুরি বেড়াইতে পারবে। কি বুঝাইতে পারছি? একটা ছেলে যদি হাতটা ধরে দেখে, একদম মৃত্যুদণ্ড। কি বুঝাইতে পারছি? ওরা ফ্রি আইন করছে ওদের। আর আমরা আইন করছি, আমি বাড়িতে আমার মেয়েকে ধরে থাকতে পারি না, কারণ আমি এসে আমি দুশ্চিন্তায় থাকি, ঠিক না বেটি? আমার মেয়ে একটু দেরি হলে, এখন এই যে দুর্ঘটনা দিয়ে একটা ঘটনার পরে প্যানিক হয়ে গেছে আমাদের মধ্যে। আমরা যারা বাবা, তারা কি হয়েছে? প্যানিকের মধ্যে পড়ে গেছে, যাই কে ওরাও আবার ভয় পাচ্ছে, যাকে তাকে বিশ্বাস আর করতেছে না। কি বুঝাইতে পারছি? তার মানে ওই দেশে এক ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপিয়ানের পোশাক গুলো খুব ভালো, একটা মেয়ে আমাদের ওই ধরনের পোশাক পরে না। কি পরে কি? তোমরা তো ওইখানে না গেলে তো সিনেমা গুলো তো দেখো। আমার এক বন্ধু আছে পশ্চিম জার্মানি, দোস্ত, এখানে একটা মেয়ে যদি কমপ্লেন করে তার জীবন শেষ। অনেক বাঙালি এইখানে এসে ভালো হয়, আর তোদের দেশে গেলে কি হয়? খারাপ হয়। কারণ কি? আইনে তাদেরকে ভালো, এক খারাপ, এখানে দুর্নীতি করছে, ওখানে যে জেলখানা পড়ে গেছে। কি কথা যাবো জীবন কি কারণ কি ইনকাম করবে, সব শেষ। তার মানে ওখানে হাফ প্যান্ট পরে গেল কেউ কিছু। আমার মেয়ে বলছে না ওই দেশে যাবো। আমি তো বাবা এত রাগ হওয়ার দরকার নেই, যাস ভাই। পরে আমার বন্ধু হচ্ছে এফবিআই সদস্য, মানে এক ছেলে এক মেয়ে আমার, তো যদি চলেই যায় তাহলে আমার কে লাশটা নিয়ে কে কি কান্নাকাটি করবে? কি বুঝাইতে পারছি? এই হলো এখনকার ছেলে মেয়েদের কি টেন্ডেনশন। দেখো ওইদিকে না যাই, ওরা আবার চিন্তা ভাবনা করতে স্যার চলে যাই। এরপর লেখো ইউরোপিয়ান সংসদের ক্ষমতা বৃদ্ধি। 2 নম্বর, ইউরোপীয় সদস্যদের ক্ষমতা আরো বৃদ্ধি, মানে বৃদ্ধি তো এমনি আছে, আরো বৃদ্ধি করছে। ইউরোপীয় সদস্যদের ক্ষমতা আরো বৃদ্ধি। এরপর লেখো ইউরোপিয়ান আইনে, ইউরোপিয়ান ইউনিয়ন আইনে ফ্রি মুভমেন্ট এরিয়া তৈরি করা। ফ্রি মুভমেন্ট এরিয়া অর্থাৎ যে কোনো খানে ওরা সব জায়গায় ফ্রি ভাবে মুভমেন্ট
করতে পারবে। এটা ফ্রি মুভমেন্ট এরিয়া কি করা, তৈরি করা। এটা হচ্ছে আমস্টারডাম চুক্তি। হ্যাঁ, তৈরি করা, ইউরোপিয়ান আইনে ফ্রি মুভমেন্ট এরিয়া তৈরি করা। হ্যাঁ, যে কোনো দেশের আসতেছি তো, তা না, আমাদের তো ভিসা লাগে, কি বুঝাতে পারছি। ওরা 27টা দেশ যে কোনো সময়, যে কোনো সময় ঢুকতে পারবে, আবার আসতে পারবে, বাধা দ্বারা নিয়ম নাই। তো এটা পরে আসতেছি। ট্রিটি অফ নাইস, ট্রিটি অফ নাইস, এটা হচ্ছে 2001 সালে হয় আইনটা, 2001। অর্থাৎ বাংলা হচ্ছে নাইট চুক্তি। নাইট চুক্তির প্রতি, এটা মূল বিষয় লেখো, মূল বিষয় শোনো। আচ্ছা, আমি চ্যালেঞ্জ করি বলি, তোমরা এলে পড়ছো, সরাসরি রিভিউ ইউনিয়ন করতে গেছো, এখন যদি রিটার্নে আমি এমন ভাবে তৈরি করে দিছি, আল্লাহ তালা যে কখনো রিটার্নে নিয়ে যায়, এটা যে কি কাজে লাগবে ভাইবা, যে বেসমেন্টে এত সুন্দর লাগবে, যে ইউরোপিয়ান ইউনিয়ন শক্তিশালী হওয়ার পিছনে কারণ কি বলতো? বিশেষ করে প্রশাসন, ফরেন ক্যাডার বা পুলিশ ক্যাডার দিলে, কাস্টম করলে এদিকে ধরবি, এদিকে ধরবি। কেন শক্তিশালী? ইউরোপিয়ান ইউনিয়ন স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশ, বাংলাদেশ সরকার ভয় পেয়ে যাচ্ছে তারিখ জিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য, তার মানে খুব শক্তিশালী তার আইন। কি বুঝাইতে পারছি? এই আইনগুলো কিভাবে হয়েছে এটা জানতে হবে, কেমন? তাহলে এখন ট্রিটি অফ নাইসটা লেখো। হ্যাঁ, লেখো একটু। নতুন সদস্য, নতুন সদস্য রাষ্ট্রের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার। নতুন সদস্য আসতে পারবে, কেউ আসতে চাইলে তার প্রাতিষ্ঠানিক সংস্কার করে আসতে হবে। আমরা যেমন করে হয়েছি সেইভাবে কি আসতে হবে। নতুন রাষ্ট্রের, নতুন সদস্য রাষ্ট্রের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার। প্রাতিষ্ঠানিক কি মানে ইচ্ছা করলেও কিন্তু আসতে পারবে না। আমরা এত সুন্দর করে গোছে নিয়ে যাচ্ছি, ট্রেনিং দিয়ে যাচ্ছি, কি তুমি হুট করি কি, যেমন আমাদের দেশে ডিবি ভিসা যায়, এক ভদ্রলোক গেছে, বলে আমাদের দেশে যে কোনো জায়গায় যাই কোনো সমস্যা নাই, আর উল্টা দিয়ে গেছে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। থাকবোই না, যে বাবা মাকে নিয়ে যায় না ডিবিতে, যাদের পরের ছেলে পেলে আসে, সে কান্নাকাটি করে চলে যাচ্ছে, আমার এই দেশে থাকার দরকার নেই, আমি এই দেশে স্বাধীন না, একটু উল্টো পাল্টা গেলে আমাকে ধরে, দরকার নেই। কি বুঝাইতে, ওই দেশের আইন জানে। আর হুট করে একটা দেশের নাগরিক গেলে এটা কি জানে? আমার এক বন্ধুর ছেলে, ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, পুলিশ আবার বাসায় টেলিফোন করছে, আপনার ছেলেকে হেলথ চেক আপ করেননি কেন? ওরা নিজে যা হেলথ চেক আপ করে, টেনশন করার দরকার নেই, বাসায় আপনাদের পঞ্চায়েত, আমরা টাকা দিয়েও হেলথ চেক আপ পাই না, আর ওখানে ফ্রি। আমি বুঝাইতে পারছি? ওই দেশ উন্নত না যে আমাদের দেশ। ওরা ট্যাক্সও দেয় যেমন, মিথ্যা কথা বলে না। ইউরোপিয়ান ইউনিয়নে কোন লোক মিথ্যা কথা বলে না নিজের ট্যাক্সের বদলে। আর আমরা কি করি? ট্যাক্সের বদলে কি যত পাই মিথ্যা কথা বলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছি মাশাআল্লাহ, একটু ক্লাসে আছি তো, ফ্রি হেডিং দিব বাসা যে 9টা সাড়ে 9টা। Okay. এরপর লেখো ভাই, ভোটিং সিস্টেমে পরিবর্তন, ভোটিং সিস্টেমে পরিবর্তন। এরপর কিউএমভি ব্যবহার বৃদ্ধি, কিউএমভি একটু আগে পড়াইলাম, কোয়ালিটি মেজরিটি ভোটিং এর ব্যবহারটা বৃদ্ধি, বৃদ্ধি।
এরপরে চলে যাই সেনজেন চুক্তি, একটু শেষের দিকে, ইউরোপিয়ান ইউনিয়নে শেষ করতে পারলাম না। আচ্ছা দেখি সেনজেন চুক্তি। সেনজেন চুক্তি লেখো একটু, লেখো সেনজেন হলো লুক্সেমবার্গের, সেনজেন হলো লুক্সেমবার্গের, সেনজেন হলো লুক্সেমবার্গের একটি জায়গার নাম, লুক্সেমবার্গের একটি জায়গার নাম। এটা লক্ষ্য ও উদ্দেশ্য, লক্ষ্য ও উদ্দেশ্য। যে ও একটা কথা বললো না স্যার, ভিসা ছাড়া কি যাইতে পারবে? ভিসা ছাড়া এই যে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, এই চুক্তির নাম হচ্ছে সেনজেন চুক্তি। লেখো একটু। 1 নম্বর, ভিসা ছাড়া অবাধে এক দেশের নাগরিক অন্য দেশে যাইতে পারবে। ভিসা ছাড়া, ভিসা ছাড়া এক দেশের নাগরিক অন্য দেশে যেতে পারবে। অন্য দেশে যেতে পারবে। এই চুক্তিটি স্বাক্ষর করেছিল, এই চুক্তিটি স্বাক্ষর করেছে 27টি দেশ। তখন করেছিল 26টি, ওরা করেনি। সরি 26টি লেখো, 26টি। দুটি দিয়ে স্বাক্ষর করে নেই, একটা হলো ইউকে আর একটা হলো আয়ারল্যান্ড। দুইটা দেশ কি করে নেই, স্বাক্ষর করেনি, ইউকে আর কি আয়ারল্যান্ড। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 1985 সালে, 1985 সালে। এখন ও একটা সুন্দর কথা বলছে, স্যার ইচ্ছা করলে কি বার হইতে পারবে? হ্যাঁ, বার হইতে পারবে, ইচ্ছা করলে বার হইতে পারবে না। এই তার দেশের জনগণের গণভোটের মাধ্যমে, হা না ভোটের মাধ্যমে, যদি ওই দেশের নাগরিক না চায়, তাহলে ওই দেশের নাগরিক যদি হা ভোট বেশি হয় যে আমরা থাকবো না, তাহলে তারা বার হইতে পারবে। অল্প ভোটে জিতে গেছে ব্রিটেনে নাগরিকরা, বলছে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে কি থাকবো না, এটা গণভোটের মাধ্যমে বেরিয়েছে। এরপর বার হওয়া সম্ভব হয়েছে। যদি জনগণ না চাইতো তাহলে বার হওয়া সম্ভব হতো না। এই চুক্তিটা লেখো লিসবন চুক্তি, লিসবন চুক্তি। লিসবন চুক্তিটা হয় হচ্ছে 2000, এটাও কিন্তু ট্রিটি, সবগুলো কিন্তু ট্রিটি, মাইন্ড ইট। 2007 সালে কার্যকর হয়, 2009 সালে। লিসবনটা কোথায় লেখো, লিসবন হলো পর্তুগালের রাজধানী, লিসবন হলো পর্তুগালের রাজধানী। লক্ষ্য উদ্দেশ্য লেখো, যে গণভোটের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো সদস্য, গণভোটের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো সদস্য যে কোনো সদস্য দেশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারবে। কার্যকর 2009 সাল। আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস একটু লেখো, তাহলে একটু সুবিধা হয়।
ইউরোপিয়ান ইউনিয়নের, এটা একটু সকালবেলা এড়িয়ে গেছি, একটু আসলে এটা ঠিক হয়নি, দেখো একটু। ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশের মধ্যে বর্তমানে 20টি দেশে একক মুদ্রা ইউরো চালু আছে। একক মুদ্রা ইউরো চালু আছে। ইউরো মুদ্রা চালু হয় 1999 সালের 1 জানুয়ারি। সালে 1 জানুয়ারি তারিখে ইলেকট্রনিক ভাবে, মানে এটা ধাতব মুদ্রা হয়নি। প্রথমে কি হয়েছে? ইলেকট্রনিক ভাবে, এটা পরীক্ষা ছিল। এটা অনেকে ভুল করছে, ধাতব মুদ্রা, ইউরো হচ্ছে পরে আছে। আগে কি প্রথম কি হয়েছে? ইলেকট্রনিক ভাবে, পরে ইলেকট্রনিক ভাবে। প্রথম যে চালু হয় ইলেকট্রনিক ভাবে, মানে অর্থাৎ সব কার্ডের মাধ্যমে, ইলেকট্রনিক ভাবে, কোনো মুদ্রার মাধ্যমে না। তাই মুদ্রার মাধ্যমে হয়েছে লেখো, পরে 2002 সালে 1 জানুয়ারি তারিখে ফিজিক্যাল বা ধাতব মুদ্রা বা নোট চালু হয়। 2002 সালে 1 জানুয়ারি। এটা অনেকেই ভুল করে লেখে, এটা একটা মাইন্ডেড। ইউরো চালু হয়েছে 1999 1 জানুয়ারি 20টা দেশে। কিন্তু পরীক্ষার যে কোশ্চেনটা আছে এইভাবে বাংলাদেশ ব্যাংকে, যে প্রথমে চালু হয়েছে ধাতব মুদ্রা, নোট ইলেকট্রনিক ভাবে, সবাই দিয়েছে ইউরো মুদ্রা নোট হিসেবে দিয়েছে। আরে ভাই, নোট পরে দিয়েছে, কি বুঝাইতে পারছি? হ্যাঁ, 2002 সালে। শোনেন, কোশ্চেন ডিপলি আসতেছে, আমাদের পড়াগুলো একটু কি হইতে হবে, ডিপলি হইতে হবে। তোমাদের তো বই পড়া শেষ, বেসিক ভিউ, MP3, আজকের বিশ্ব কালকের বিশ্ব পড়া শেষ না? পড়তেছো, পড়তে পড়তে তো শুকিয়ে গেছো, কিন্তু আজকের পড়াগুলো কি পড়ছো? এই জন্য, হ্যাঁ। আচ্ছা, এখন এই ইউরোটা কার মাথা থেকে আসছে, এই ইউরো মুদ্রাটা, এটা একটা জানার দরকার। লেখো একটু, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির, আচ্ছা এইভাবে লেখো, এটা একটা আলাদা, এটা পরীক্ষা এসেছিল তো, পিএইচসি নন ক্যাডারে আসছিল। ইউরো মুদ্রার প্রবর্তক, লেখো প্রবর্তক, কানাডার বিখ্যাত নোবেল বিজয়ী, কানাডার বিখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট আলেকজান্ডার ম্যান্ডেল, রবার্ট আলেকজান্ডার ম্যান্ডেল, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট আলেকজান্ডার ম্যান্ডেল এখানে একটা ব্র্যাকেটে একটা লেখো, নোবেল পুরস্কার পেয়েছে 1999 সালে, অর্থনীতি নোবেল পুরস্কার পান 1999 সালে। মানে যেই বছরে ইউরো আবিষ্কার করেন সেই বছরে কি পান? নোবেল পুরস্কার পান। রবার্ট কি? মান্ডেল, মানে MUNDELL, মান্ডেল। রবার্ট আলেকজান্ডার কি? মান্ডেল, MUN
সরি, MUNDELL কি হয়? মান্ডেলে তো হয় নাকি? আচ্ছা হোক। এখন প্রশ্ন হচ্ছে, হুট করে উনি দিলেন, উনি 1961 সালে একটা তত্ত্ব আবিষ্কার করেন, যে তত্ত্বের উপর ভিত্তি করে ইউরো মুদ্রাটা চালু হয়। এখন যদি আর একটু ডিপলি কোশ্চেন আসে, কোন তত্ত্বের উপর ভিত্তি করে ইউরো মুদ্রা চালু হয়? দেখো 1961 সালে ওসিএ ওসিএ অপটিমাম কারেন্সি এরিয়া অপটিমিয়াম কারেন্সি এরিয়া তত্ত্ব প্রণয়ন করেন। দাঁড়ি এই তত্ত্বে বলা হয়েছে এই তথ্যে বলা হয়েছে এই তথ্যে কি বলা হয়েছে, ইম্যাটের কমান্ড লেখো, যদি একটি অঞ্চলের একাধিক দেশ যদি একটি অঞ্চলের একাধিক দেশ যদি অর্থনৈতিকভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে অর্থনৈতিকভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে অর্থনৈতিকভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে যেমন লেখো, যেমন লেখো তাদের বাণিজ্য, শ্রম বাজার ও নীতিমালা একে অপরের সঙ্গে সামঞ্জস্য নীতিমালা একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ড্যাশ তবে তারা একক মুদ্রা ব্যবহার করতে পারে তার মানে ইউরোপিয়ান ইউনিয়নের নীতি নির্ধারকরা এই তত্ত্ব অনুসারে এই একক মুদ্রা ইউরো চালু করে। আমি কথা বুঝাইতে পারছি? তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের যে নীতি নির্ধারকরা এই তত্ত্ব অনুসারে কি করে? মুদ্রা চালু করে। এবং এটা এই জন্য তাকে ফাদার অফ দ্য ইউরো বলা হয়। দেখো, তাকে ফাদার অফ দ্য ইউরো বলা হয়, অর্থাৎ ইউরো মুদ্রার জনক, ফাদার অফ ইউরো মুদ্রা বলা হয়। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য 20টা দেশ ইউরো মুদ্রা চালু করে, আর 7টা দেশ ইউরো মুদ্রা চালু করে না, তার নিজস্ব মুদ্রা চালু করে, জাতীয় মুদ্রা। এখন প্রশ্ন হচ্ছে কেন? 27টা দেশ সবাই করে, কিন্তু ইয়া করে না, অর্থাৎ 7টি দেশ করে না, কেন না পাওয়ার কারণ হচ্ছে যে, মনে করছে পাউন্ডের দাম বেশি, তাহলে একটা পাউন্ডে যখন যাবে তখন ওখানকার লোক ওখানে যা কাজ করবে, তাহলে ওই দেশের নাগরিক কি হবে? বেকারত্ব বাড়বে। তাহলে সবাই যে দেশের মুদ্রা বেশি দামি সেই দেশে যাবে কিনা? আমাদের যদি ভারত বাংলাদেশ যদি হয়, তাহলে ভারতের মুদ্রার দাম বেশি না বাংলাদেশের মুদ্রার দাম বেশি? ভারতের মুদ্রার মান বেশি, তাহলে আমরা সবাই কোথায় যাব? তাহলে ভারতের নাগরিক কি হবে? আচ্ছা, ওটা গেল। আমাদের চেয়ে আবার পাকিস্তানের মুদ্রার দাম আরো কম, তাহলে পাকিস্তান নাগরিক এমনিতে দেখতে পায় না, তার মধ্যে আবার ফির ঢুকে যাবে।
এই কারণে 7টা দেশ তাদের নিজের জাতীয় মুদ্রা চালু করে, ইউরো মুদ্রা তারা গ্রহণ করে না। ক্লিয়ার? লেখো 7টা কোন দেশ চালু করছে, লেখো তো। 7টি ইউরোপিয়ান 7টা দেশ যার নিজস্ব মুদ্রা চালু করে, জাতীয় মুদ্রা। বুলগেরিয়া, লেখো বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, সুইডেন। আবার মজার ব্যাপার হচ্ছে 6টা দেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়, কিন্তু ইউরো মুদ্রা চালু আছে। লেখো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় এমন 6টা দেশ ইউরো মুদ্রা চালু আছে। ইউরোপিয়ান ইউনিয়নের কি নয়, সদস্য নয়, কিন্তু কি মুদ্রা চালু, ইউরো মুদ্রা চালু। লেখো ভ্যাটিকান সিটি, এরপর লেখো অ্যান্ডোরা, সান মারিনো, মোনাকো, মন্টেনিগ্রো, কসোভো। কসোভো। জি, হ্যাঁ ডেনমার্ক, হ্যাঁ। স্যার ইউর সদস্য না, বাট ইউরো চলতেছে, এটার স্যান মেরিনোর পরে কোন দেশটার কথা বলছিলেন স্যার? আচ্ছা, খুব সুন্দর। আহ, মানে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়, কিন্তু তাদের মুদ্রা হচ্ছে ইউরো, এরকম 6টা দেশ। আচ্ছা, আমি একটু এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে ওখানে। অর্থাৎ আচ্ছা, 7টি দেশ হচ্ছে মানে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়া সত্ত্বেও তাদের নিজস্ব মুদ্রা, জাতীয় মুদ্রা চালু করেছে। কেমন? সেটা হচ্ছে বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, সুইডেন। ক্লিয়ার? মিলে নিছো? এরপর 6টি দেশ হচ্ছে তারা ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য নয়, কিন্তু তাদের দেশে ইউরো মুদ্রা কি আছে, চালু আছে। ভ্যাটিকান সিটি, এন্ডোরা, সান মেরিনো, মোনাকো, মন্টেনিগ্রো, কসোভো। কসোভো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের শেষ স্বাধীনপ্রাপ্ত রাষ্ট্র, এবং রাশিয়ার ভেটোর কারণে তারা জাতিসংঘের সদস্য পদ পাচ্ছে না। যেমন ফিলিস্তিন আমেরিকার ভেটোর কারণে সদস্য পদ পাচ্ছে না, ঠিক এইরকম কসোভো পাচ্ছে না। দেখে ওগুলা অনেক ব্যাপার। আমার মনে হয় তোমরা একটু ক্লিয়ার হয়ে গেছো। এখন একটু একটু গল্প বলি। G77, আর এখন বলতেছে আমরা একটু আগে একটু জানলাম। লেখো একটু G77, খালি তথ্যটা লেখো, জাস্ট মনে রাখার টেকনিক। আনটেকের সম্মেলনে একটু গল্পটা শোনো, তাহলে মনে থাকবে। 1964 সালের, অর্থাৎ স্বল্পোন্নত দেশগুলো, চীন পেছন থেকে দিয়ে লাগিয়ে দিচ্ছে। কে লাগাইছে? চীন। বা অর্থাৎ মানে ইয়ারা পলিসিটা আছে, এমন একটা পলিসি ওয়ার্ল্ড ব্যাংক, IMF করে দিয়েছে যাতে স্বল্পোন্নত দেশগুলো টাকা না পায়। মানে এরকম ওয়ার্ল্ড ব্যাংক, আমরা যেমন বাংলাদেশ শেখ হাসিনা বারবার আবেদন করার পরও আমাদের টাকা দেয়নি, আর শেখ হাসিনা হঠাৎ করে ফখরানি বড়লোক হলে যা হয়, টাকার চাপে আভ্যন্তরীণ সঞ্চয় আমাদের 56% হয়েছে। এই কারণে টাকাটার গরমে সে কি করলো, পদ্মা সেতু। ভারত তার নিজস্ব মুদ্রা চালু করে না, সে ওয়ার্ল্ড ব্যাংকের সুদে আছে 6%, আর 15 থেকে 20 বছরের লোনটা পাওয়া যায়।
তাহলে আমি যদি আভ্যন্তরীণ টাকাটা আমি দেশে খরচ করি, তাহলে বিদেশের টাকা নিয়ে আসলে আমার ফ্লোটা কি হবে, বাড়বে। আমার কথা বুঝাইতে পারছি? আর আভ্যন্তরীণ টাকাটা থাক, কিন্তু শেখ হাসিনা কি করলো, প্রেস্টিজ ইস্যু নিয়ে পদ্মা সেতুটা করে ফেললো কার টাকায়, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ছাড়াই। কেন ওয়ার্ল্ড ব্যাংক দিল না? ওয়ার্ল্ড ব্যাংকের যে নীতিটা, পলিসিটা, নীতিমালাগুলো একটু কঠিন। এই জন্য স্বল্পোন্নত দেশগুলো চিন্তা ভাবনা করলো যে ভাই আমরা কি করা যায়, যে তোমরা একটা চীন একটা মাথা দিয়ে ঢুকে দিল, তোমরা একটা কাজ করো, তোমরা সবাই মিলে একটা সম্মেলন দেখো, আনটাক সম্মেলনে মাথায় ঢুকে দিল যে তোমরা একটু সবাই মিলে একটা সংগঠন করো। এই সংগঠনটার উদ্দেশ্য হচ্ছে তোমার যেটা সমস্যা, যেমন মিয়ানমার বলতেছে আমার ঔষধ নাই, বলে তুই আমার কাছে ঔষধ নিয়ে যা, তো আমার এটা নেই, তুই এটা আমার দে। এইভাবে আমরা কি করব, বিনিময় করবো, এক্সচেঞ্জ করবো। মাসাল্লাহ এটা হওয়ার পরে এখন প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে, এটা লিখতে পারো, প্রতিষ্ঠা হচ্ছে 1967 সালে, প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে ওই যে নাম অনুযায়ী 77, প্রতিষ্ঠাতা কি, এরপর সদর দপ্তর নেই। এরপর হচ্ছে বর্তমান সদস্য, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, 136। এখানে একটু ব্র্যাকেটে লেখো 135 প্লাস হচ্ছে চীন। যদি পরীক্ষায়, চীন তো গরিব নয়, হ্যাঁ বুঝাতে পারছি, চীন এখানে সদস্য হয়েছে, চীন পেছন দিয়ে না, কারণ ওয়ার্ল্ড ব্যাংকের টাকা তো ম্যাক্সিমাম কার টাকা, আমেরিকার টাকা, ওই যে G7 ভুক্ত দেশ। কেমন? এরপরে মজার ব্যাপার হচ্ছে, এখন ধনী দেশগুলো একটু বিপদে পড়ে গেল। কোন দেশগুলো? ধনী দেশগুলো, অর্থাৎ পৃথিবীর ধনী দেশ শিল্পোন্নত হওয়ায় প্রথম দিকে G77 কে গুরুত্ব দেয়নি। এরা আবার কি করবে? আচ্ছা বলো তো দেখি, গরিব লোকের জনসংখ্যা বেশি মানে, আর না ধনীদের, গরিবের, তাহলে ভোগ করবে কে? গরিবরাই। ব্যবসা কোথায়? যে আমাদের পণ্য দাসে আক্রান্ত করি, আমাদের পকেটে টাকা নিয়ে যাচ্ছে। আমি দেখলাম গতকালকে ফেসবুক ব্যবহারকারী আমরা হচ্ছে অষ্টম দেশ। কোন দেশ? অষ্টম দেশ। তার মানে উন্নত দেশ ব্যবহার করেন, ওদের সময়, টাইম ইজ মানি, আর আমাদের টাইম খালি ফেসবুকের মাধ্যমে। হ্যাঁ কি বুঝাইতে পারছি? ফেসবুকের মধ্যে অনেকের টাকা আসে, ওটা না যাই, মানে এটা একটা বাঙালি। এরপরে এই G77 এর কারণে ধনী দেশগুলো বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা সমষ্টি হচ্ছে। ভাই প্রথমে তো দাম দেই নেই, এদের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না। এই সাতটা সাতটা দেশের যে পরিমাণ সম্পদ, পুরা সারা বিশ্বের সব দেশেও সেই পরিমাণ সম্পদ নাই। অর্থাৎ তার 3 ভাগের, মানে 4 ভাগের 3 ভাগে হচ্ছে কার? 7টা দেশের। আর বাকিগুলো কোন দেশের? আমার কথা বুঝাইতে পারছে? এরা বলে যে আমরা তো বিপদে পড়ে গেছি, এরা তো আমাদের কাছে আসে না, পাত্তা দেয় না। তাহলে একটা কাজ করা যায়, আমরা একটু করি, নাও সবাই মিলে একটা সংগঠন করি। সেই সংগঠনের নাম হলো G8। তাহলে এখন এই G8 প্রতিষ্ঠিত হয় 1975 সালে। কত সালে? তার মানে G77 হওয়ার কারণে, আমি যে গল্পগুলো বললাম, যারা অনলাইনে আছো, অনলাইনে তোমার গল্পটা শুনে গল্পগুলো লিখে নিবা। ওকে, প্রতিষ্ঠিত হয় 1975। আর এই যে এখানে উদ্যোক্তা দেশ হচ্ছে ফ্রান্স। এটা মাথায় ঢুকে দিচ্ছে কে ভাই? ফ্রান্স। ভাই একটু করো। এরপর এখানে সদর দপ্তর নেই। এরপর হচ্ছে সদস্য দেশ হচ্ছে 8টি। সদস্য দেশ 8টি, ওই যে জার্মানি, জাপান, ইতালি, USA, UK, ফ্রান্স, রাশিয়া, কানাডা পরে যুক্ত হয়। রাশিয়ার কে? কানাডা।
কিন্তু একটা নিচে নোট লেখো 2014 সালে 2014 সালে রাশিয়া রাশিয়া এটা পুরোটা রাশিয়া, তাই না, দেশটা, আর মস্কো হচ্ছে রাজধানী। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয়। ইউক্রেনে কি করে ভাই, ক্রিমিয়া কি করে দখল করে নেয়। এই দখল করে নেয়, এই জন্য G8 রাশিয়ার সদস্য পদ স্থগিত করে। G8 রাশিয়ার সদস্য পদ স্থগিত করে। বর্তমানে G8 এর বর্তমান নাম হচ্ছে G7। এখন একটা জিনিস দেখাই, এটা আমরা সবাই জানি, আরব সাগর, ভারত মহাসাগর, কেমন, দেখো একটা জিনিস, তাহলে ভারত মহাসাগরে যাওয়ার এই এটা তো ইউক্রেন, কি বুঝাইতে পারছি। এখন এই জায়গাটা যদি না হয়, এটা কাজ প্রণালী এটা দখল না হলে ভূমধ্য সাগর আসতে পারে না, ভূমধ্য সাগর না হলে সুইচ খাল দিয়ে লোহিত সাগর আসতে পারে না, লোহিত সাগর না আসলে বাবেল মানদেব প্রণালীতে ভারত মহাসাগরে আসতে পারে না, তাহলে মধ্যপ্রাচ্যে বা এশিয়ায় বা এদিকে বাণিজ্য হচ্ছে না। এই জন্য তার নিজের কারণে এটা তার দরকার, কি বুঝাইতে পারছি ভাই, রাশিয়ার দরকার। স্যার, তুরস্ক কেন ইউরোপিয়ান সদস্য করতে চায় না, করতে না চাওয়ার কারণই হচ্ছে গায়ে আছে মুসলিম কান্ট্রি, এটাই হলো মেইন কারণ। আচ্ছা, আবার মাথার মধ্যে ভূত চাপছে অটোমান সাম্রাজ্য, চুক্তি করে গেল যে মানে বড় বিমান দেবে, হ্যাঁ, আর ইসরায়েল একটা টেলিফোন দেওয়ার পর বিমান বন্ধ করে দিল। আবার তুরস্ক কি করলো, ঠিক আছে তুমি না দাও, আমি তোমার চেয়ে পাওয়ারফুল বিমান নিচ্ছি, কোথা থেকে, চীন থেকে। অলরেডি চীনের সাথে কি করেছে, চুক্তি করেছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, তোমাদের মাথা কি আছে কি ভাই, ঠিক নাকি? হ্যাঁ, তুমি একটু লেখো, এরপর লেখো নেম। এটা ইম্পর্টেন্ট নয়, এখন লেস ইম্পর্টেন্ট, তারপর একটু লেখি নাও নেম। আচ্ছা, এটা পড়ে নিবা, নেম। মেইন আসলটা আমি পরে দিছি, মেইন কোনটা, এটা পরীক্ষা আসবেই। কেন এটা আসবে বলো দেখি। ও অসুস্থ হয়ে গেছে গরমে, হ্যাঁ, যে লক্ষ্মী, হ্যাঁ, ও তো আরো বেশি হয়েছে। আর অনলাইনে যারা পড়তেছে, এসি ছাড়ি দিয়ে ক্লাসে আলোচনা শুনতেছে। আচ্ছা, এদিকে একটু, তুমি একটু 2 মিনিট রিভাইজ দাও, 2 মিনিট আমি একটু ধরবো। এদিকে বড় করতে গেলে কি করতে হবে?
আমি অপরাজিতাকে বলছি, তুমি ক্লাসটা করলা, বুঝছো কি না একটু প্লিজ একটু বলো। অপরাজিতা। আচ্ছা, ওর পার্সোনাল সমস্যা হতে পারে। কাজী মাহবুবা হাসান। কাজী মাহবুবা হাসান। আচ্ছা, তোমরা পড়া ধরে নাও। এই আউট হচ্ছে দুই একজন। একটু প্রশ্ন করি, তোমরা অনলাইনে যারা আছো একটু প্রশ্ন করি। কাজী মাহবুব হাসান, তুমি আনমিউট করে কথা বলতে পারো। এরপর সোনিয়াকে দেখতেছি। সোনিয়া, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। আচ্ছা, নিশ্চয়ই কোনো নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা হোক। ফুয়াদ আল এহসান। ফুয়াদ এল এহসান, আল এহসান, বলো একটু ভাই, তোমার কোনো প্রশ্ন আছে কিনা? স্যার। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো। মানে নেটওয়ার্কের সমস্যা। ওকে। কাজী মাহবুবে, তুমি তো মানে ইয়া করছো, একটু বলো কিছু। স্যার আসসালামু আলাইকুম, শুনতে ওয়ালাইকুম আসসালাম। পাচ্ছেন? জি হ্যাঁ, শোনা যাচ্ছে। Good, বলো। স্যার আমি প্রথম দিকে একটু মিস করে গেছি স্যার, আপনি মানে কাইন্ডলি একক ইউরোপীয় আইন যেটা, এটা কি একটু বলবেন স্যার? ও, একক মুদ্রা এই ক্লাসগুলো তো রেকর্ড থাকবেই নাকি, অনলাইনে থাকবে না? তুমি একটু দেখে নিও। আচ্ছা আহ, গুড। এটা একক মুদ্রা মানে অর্থাৎ কোন আইনের ফলে একক মুদ্রা হয়েছে? আইনটা কত সালে হয়েছে জানি কি? হ্যাঁ, 1999 সালে এটা আইন অ্যাক্টের ফলে। তুমি এটা দেখিয়ে আবার রিভাইজ দিও। ওকে, এমনি ক্লাসটা বুঝছো তো ভাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আর কোনো প্রশ্ন আছে তোমার? ওকে, তোমার বাসা কোথায়, হোম ডিস্ট্রিক্ট? স্যার ঝিনাইদহ। এই ঝিনাইদহ কি শৈলকুপা না তো? স্যার শৈলকুপা। হ্যাঁ। জি স্যার শৈলকুপা। হাই কোথায়, তুমি ওখানকার ছেলেকে বিয়ে করিও না, নাকি বিয়ে করে ফেলছো? না স্যার বিয়ে এখনো করি নাই। না, শৈলকুপার ছেলেরা খুব ডেঞ্জারাস হয়, ঠিক না ঠিক? তুমি বলো তো, আত্মহত্যা প্রবণতা কেন বেশি ওখানে? স্যার কথা ঠিক, ডেঞ্জারাস বেশি। ডেঞ্জারাস বেশি ওখানে, আত্মহত্যা প্রবণতা বেশি। তুমি ওইদিকে সদরের ছেলে পেলে অন্য উপজেলা বিয়ে করো, কেননা কর্কট ক্রান্তির কারণে ওই এলাকার ছেলে পেলে খুব ডেঞ্জারাস। ওকে, তুমি এটা এটা আমার অনুরোধ থাকলো। হ্যাঁ স্যার, ডিটেলস পড়িয়েছেন এত সুন্দর গল্পের ছলে, অনেক ভালো লাগেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা সব সময় সাধারণ জ্ঞানটা সব সময় গল্পে গল্পে জানতে হয়। তোমরা এটা কাজ করতে পারো। তো আমার বইটা যদিও নাই, এখন শেষ হয়ে গেছে। তোমরা আন্তর্জাতিক লেখে নাও, আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি। এটা আরো সুন্দর করে গল্প আকারে আছে, এখান থেকে তুমি করতে পারো। আব্দুল হাই স্যারের এই বইটা সবচেয়ে বেস্ট, এবং এটা 18তম প্রকাশ দেখে নিবা, আবার ভুলে বা পুরাতন বই নিও না। 18তম প্রকাশ কেমন এটা? জি, সারা বাংলাদেশ, অনলাইন অফলাইন সব রকমাইদের সব জায়গায় এটা দেখলেই পাওয়া যাবে ইনশাল্লাহ। আর যদি না পাও, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবা যে ভাই বইটা কোথায় পাওয়া যায়, ও বলে দিবে, ও সব বলে দিবে। হ্যাঁ, তোমাদের আর কারো প্রশ্ন আছে? তো সবাইকে ধন্যবাদ। অনেক কষ্ট করে ক্লাসগুলো করলাম, তোমাদের অশেষ ধন্যবাদ। আর সাধারণ জ্ঞানটা সবসময় আমি একটু লাস্ট অ্যাডভাইস দেই, আমরা ক্লাসে আজকে টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জাতিসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়নটা। হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন কেন? পুরা ইউরোপিয়ান ইউনিয়নটা এমন একটা সংগঠন, এরা সবাই চোখ দেখায় বিভিন্ন রাষ্ট্র, এরা নিজেরাও
বিশ্বযুদ্ধ হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, অর্থাৎ দ্বন্দ্ব। বিশ্বযুদ্ধের সূত্রপাত কোথা থেকে? ইউরোপ। আর মজার ব্যাপার হচ্ছে ওরা এমন একটা সংগঠন তৈরি করলো, সবচেয়ে বিশ্বের মধ্যে শক্তিশালী সংগঠন। এত ডাকাত মারামারি করে হয়ে গেল বিশ্বযুদ্ধ। আর এখন বলছে না, ট্রাম্পের কথা, আর যুদ্ধে নামা যাবে না, আর ভুল করছি, প্রথম বিশ্বযুদ্ধে ভুল করছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভুল করছে। আমাদের কাছ থেকে